স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। সামনে থেকে নেতৃত্ব দিতে চান শ্রীলঙ্কায় সিরিজ জয়ের স্বপ্ন ওডিআই এর নয়া অধিনায়ক মেহেদী মিরাজের। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ নেমে যাওয়া বাংলাদেশকে টেনে তোলা চ্যালেঞ্জ নিয়েছেন এই অলরাউন্ডার। অধিনায়কত্বের পালা বদলেও শান্তর সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে জানিয়েছেন মেহেদী মিরাজ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শুক্রবার শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ দল। সাইফুল রূপকের রিপোর্ট। বাংলা সিনেমা স্বামী কেন আসামি হয়েছিল দর্শক প্রিয়। ক্রিকেটে বন্ধু যখন শত্রু অবাক করেছে খেলাপ্রেমীদের। সাকিব তামিমের দ্বন্দ্ব এখনো থামেনি। নতুন করে কি শুরু হলো আরও দুই বন্ধুর মধ্যে বিভেদ? 50 ওভারি ফরম্যাটে টানা রান করেও আচমকা ক্যাপ্টেন্সি হারালেন শান্ত। ওয়ানডের নতুন নেতা শান্তরই বন্ধু মেহেদী মিরাজ। অধিনায়কত্বের পালাবদলি কি সম্পর্কেও ফাটল ধরবে? ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখার বড় চ্যালেঞ্জে এই অলরাউন্ডার। শান্তর সাথে কথা হয়েছে। একটা জিনিস দেখেন, শান্ত আর আমি তো ছোটবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি। আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি ড্রেসিং রুমে। আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি। এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে। বয়স ভিত্তিকে টানা ক্যাপ্টেন্সি করেছেন। বেশ কবার ডিপিএল আর বিপিএলও নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। শান্তর ইনজুরিতে গেল বছর 4 ওডিআইতে দল চালিয়ে জয়ের দেখা পাননি একবারও। সেই মেহেদী মিরাজের উপরই চলতি বছরে ভরসা রেখেছে বিসিবি। ব্যাটে বলে জ্বলে ওঠার পাশাপাশি কি নিজেকে 3 ডাইমেনশন ক্রিকেটারে রূপ দিতে পারবেন? ক্যাপ্টেন একটা দায়িত্ব পালন করে, দিন শেষে তা পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট এবং টিম রেজাল্ট করানোটা। আমি যতই ভালো পারফর্ম করি, আমি যদি দিন শেষে বাংলাদেশ টিমটাকে রেজাল্ট না করাতে পারি তাহলে কিন্তু দিন শেষে কোনো রেজাল্টই আসবে না। সো আমরা কিন্তু সবাই কিন্তু রেজাল্টটাকে প্রায়োরিটি দিই। সো দিন শেষে আমার কাছে মনে হয় যে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট এবং আর আমরা যারা একসাথে খেলছি অনেক দিন ধরে সবাই একসাথে খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা বাংলাদেশটাকে একটা জায়গায় দাঁড় করাতে চাই। 2016-তে টেস্ট অভিষেক, পরের বছর থেকেই খেলছেন সাদা বলের ক্রিকেট। টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডব, সবার নেতৃত্ব দেওয়ার কৌশল কাছ থেকে দেখেছেন, শিখেছেন। সেই তরুণ মিরাজ এখন পরিণত ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ নামা বাংলাদেশকে টেনে তোলার মিশনে। তারা যেভাবে ডিসিশন নিত, স্ট্রংলি ডিসিশন নিত, সেই জিনিসগুলো ফলো করেছি যে কীভাবে নিত। অনেক সময় টাফ সিচুয়েশনে স্ট্রংলি ডিসিশন নিতে হয় নিজের। সো এই ডিসিশনগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় পরে আসবে আপনার, অনেক সময় পরে আসবে না। সো আপনি ওই ডিসিশনটা কীভাবে নিচ্ছেন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। অবশ্যই রেসপন্সিবিলিটি নেওয়ার সময় এসেছে এবং দেখেন আমরা যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, প্রায় 8-9 বছর ধরে খেলেছি। সো যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে, কিভাবে সেই সাজেস্টগুলো করব, যেটা আমরা যখন প্রথমে ঢুকেছিলাম বড় ভাইরা আমাদেরকে যেভাবে হেল্প করেছে। 3 ফরম্যাটে সিরিজ খেলতে শুক্রবার লঙ্কায় গেছে শান্ত মিরাজরা। জোড়া টেস্ট শেষে ওডিআই চ্যালেঞ্জ। এই ফরম্যাটে সবশেষ 6 ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবুও বড় স্বপ্ন দেখাচ্ছেন নয়া কাপ্তান। লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সাইফুল রূপক, 71। সুদূর নাইজেরিয়া থেকে এসে সংসার পেতেছেন বাংলাদেশে। ফুটবল প্রেমের ত্যাগ সংগ্রামে অর্জন করেন বাংলাদেশের নাগরিকত্ব। জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ খেলে গড়েন অনন্য এক ইতিহাস। কিন্তু তারপরেই অজানা কোনো এক কারণে ন্যাশনাল টিমের বাইরে এলিটা কিংসলে। হামজা শমীদদের নিয়ে মাতামাতি হচ্ছে তুঙ্গে। তবে কি এলিটার ত্যাগ লড়াই ভুলে গেল সবাই? আর কখনোই কি লাল সবুজের জার্সিতে ফেরা হবে না এই ফরওয়ার্ডের? এমন প্রশ্নের উত্তর 71-এর খেলাযোগে দিয়েছেন এলিটা। তার ভাবনা শুনেছেন হাসান সজীব। বুকের ভেতর চাপা ক্ষোভ, চোখে মুখে হতাশা, আক্ষেপ। তারপরেও যেন কিছুই হয়নি, সবকিছু স্বাভাবিক। এলিটা কিংসলে নাইজেরিয়া থেকে বাংলাদেশ, এরপর লাল সবুজের এই জার্সিতে 2টি ম্যাচ খেলে ইতিহাস রচনা। বাংলার ফুটবলে রাজা হতে চাওয়া এই ফরওয়ার্ড এখন লাইমলাইটের বাইরে। সব আলো কেবল হামজা শমীদদের ঘিরে। অথচ এলিটাই প্রথম বিদেশি ফুটবলার যিনি বাংলাদেশি বংশোদ্ভূত না হয়েও অনেক ত্যাগ সংগ্রামে বুকে ধারণ করেছিলেন লাল সবুজের পতাকা। সেই এলিটা কেন মাত্র 2 ম্যাচ খেলে জাতীয় দল থেকে বাদ পড়লেন? It's a very, very forfeit time for me. That name is written here and it's written forever. Even if I had played 1 minute of my time with the national team, so the name is there. That's enough. So I thank the BFF and the coaches who gave me that opportunity. Probably they didn't get that from me.
but I'm fine now. So I think I'm fine now. So whatever thing that happens then remains with the past. হামজা সমিতরা এলিটার মতোই পথ ধরে এসেছেন, তাদের সঙ্গে কি দেখা হয়েছে এই ফরওয়ার্ডের? I met with Hamza at his hotel. Then I asked him, did you know me? Then he said no. I said, sure, you don't know me? Then he looked at me. Then I asked, have you heard of Eleta Kingsley? Then he said, yes, Jamal told me. I said, okay, this is Eleta Kingsley. Just have to do your best because everybody wants to see the best of you. I will just give him one message. He's a very good player, but he need to try as much as possible to do everything for the team. Midfielder, show me, right? I think he's classic. He's very good. নাইজেরিয়া ছেড়ে বাংলাদেশে আসা এলিটার কি কখনো অনুশোচনা হয় যে বাংলাদেশে হয়ে খেলার সিদ্ধান্তটা ভুল ছিল? I'm a fulfilled man. I'm a very happy man that I'm a Bangladeshi. I'm very, very happy. I can never have any regret that I'm a Bangladeshi. It's never. So the day I took that decision to become a Bangladesh man is the day I feel I'm fulfilled. So there is no regret anywhere. Whether the national team or the non-national team, I can never be regretted. So I think this has already proven what I want. This is my name. It's not going to, nobody can remove it from this jersey. Never again in this life. Whether I play now or I don't play now, I have played for the national team. So it's enough reason for me to be happy. So I'm fulfilled. জাতীয় দলে ফিরতে কখনো কি কাবরেরার সঙ্গে যোগাযোগ হয়েছে এলিটার, বা তারা কি কখনো পরামর্শ দিয়েছে? এলিটার সোজা উত্তর না। Why will I communicate with the national team coaches? So I don't have any reason to do that. They do their selection. They choose which player is okay. They choose based on your current performance. This is all about football. So you as a coach will not just go and take a letter because a letter is a striker. It's the only striker you have. So let me go and take a letter. If a letter cannot perform, what will you do? So you have to take a letter based on the fact that the letter is okay. বাংলাদেশের হয়ে কি অলিখিতভাবে অবসর নিয়ে ফেলেছেন ৩৫ বছরের এলিটা, নাকি এখনো চেষ্টা চালাবেন? When I'm tired, I will drop this. Cristiano Ronaldo is one player today that people never thought was going to play to this level. But he's still playing. He's still playing. So I ask myself, if Cristiano Ronaldo can still be playing at this top level, so why won't I just come out and do something as well before I retire from football? Making a promise to try as much as possible to do what they want. So I'm going to fight because of the fans. So I'm going to fight, and I pray that if God help and everything is there, I pray that I don't disappoint. So for now, let me concentrate on working for myself so that I can also make the fans happy. So that's my message to the fans. So I promise I'm going to work hard, see if I can get another chance. So if I don't get, so be it. If I get, still okay. But from now on, I'm going to work hard. হাসান সজীব, ৭১। বিশ্ব মঞ্চে সাফল্যের জন্য ঘরোয়া ফুটবলের উন্নয়ন ছাড়া বিকল্প নেই, সেই লক্ষ্য নিয়ে শুরু হয়ে গেছে বাফুফের পরিকল্পনা। আগামী মৌসুমের বড় চমক হতে যাচ্ছে কোটি টাকার সুপার কাপ। ফুটবল প্রেমীদের জন্য সুখবর, আগামী মৌসুমের সবগুলো টুর্নামেন্টই ফিরছে মাঠে। অনুপ বাপির রিপোর্ট। চারিদিকে ফুটবল নিয়ে চলছে মাতামাতি। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ঘরে তুলেছে প্রিমিয়ার লিগের শিরোপা। সমর্থকদের জন্য যেটা নিঃসন্দেহে এক আবেগঘন মুহূর্ত। অন্যদিকে 2টা ট্রফি জিতে মৌসুমটা শেষ করেছে গেল 5 আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নানা প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে কোনো রকমের দল গড়ে 2 থেকে লিগ শেষ করেছে আবাহনী। বিশ্বমঞ্চে সাফল্যের জন্য ঘরোয়া ফুটবলের উন্নয়ন ছাড়া বিকল্প নেই। সমর্থকদের প্রত্যাশা পূরণে প্রতিটি মৌসুমই হওয়া চাই আরও পরিণত। চলতি মৌসুমে চ্যালেঞ্জ কাপ, প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ মাঠে গড়ালেও পট পরিবর্তন ও দেশের সামগ্রিক প্রেক্ষাপটের কারণে আয়োজন করা সম্ভব হয়নি স্বাধীনতা কাপ ও সুপার কাপে। তবে ফুটবল প্রেমীদের জন্য সুখবর, আগামী মৌসুমে সবগুলো টুর্নামেন্টই
ফিরছে মাঠে। যেহেতু সিজনটা সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল, আমাদেরকে দুটো টুর্নামেন্ট বাদ দিতে হয়েছে, সেটা হচ্ছে সুপার কাপ এবং স্বাধীনতা কাপ। তো আমাদের পরিকল্পনা আগামী সিজনের জন্য আমরা ইতিমধ্যে একটা পরিকল্পনা দাঁড় করিয়েছি, তাতে আমরা স্বাধীনতা কাপ এবং সুপার কাপ পুনঃ অন্তর্ভুক্ত করেছি। আমরা আশাবাদী যে এবারকার যেটা কামিং মৌসুম আছে সেই মৌসুমে আমরা এই 5টি টুর্নামেন্ট করতে পারবো। বিপিএল এর টপ 4 টিমকে নিয়ে বিরতিহীনভাবে চলবে সুপার কাপ। প্রাথমিক পরিকল্পনা রাউন্ড রবিন লিগ, যেই ম্যাচগুলোর উন্মাদনা ছড়িয়ে দেওয়া হবে গোটা দেশে। পূর্ববর্তী যে লাস্ট যেটা সুপার কাপ হয়েছিল, তাতে যেহেতু কোটি টাকার একটা প্রাইজ মানির ব্যাপার ছিল, তো এত বছর পরে নিশ্চয়ই তার প্রাইজ মানিটা তার চেয়ে কম হবে না, কিছুটা বেশি হবে। আমরা লিগের টপ 4টি টিমকে নিয়ে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলাবো, তারপর থেকে শীর্ষের 2টি দল ফাইনালে খেলবে। তো আমাদের চিন্তা ভাবনা আছে যে লিগ ম্যাচগুলোকে ঢাকার বাইরে করিয়ে ফাইনাল ম্যাচটুকু যেন ঢাকা করতে পারি। হামজা, সমিত সোমরা বড় মাপের ফুটবলার। ওরা জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে বলেই দেশের ফুটবলে বাড়ছে উন্মাদনা। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এখনই ওদের দেখা না গেলেও জুনে বাফুফের প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের পর বিভিন্ন ক্লাবে দেখা যেতে পারে দারুণ কিছু ফুটবলার, যাদের কারণে জমে উঠবে লিগ। হামজা বা সামিদ যে মানের বা যে খেলোয়াড়, ওরা আমাদের এই মুহূর্তে আমাদের দেশি লিগে ওদেরকে খেলানোর একটু দুরূহ ব্যাপারই। তবে আমরা আশাবাদী যে আমাদের সামনে জুন মাসে কিন্তু প্রবাসীদের একটা ট্রায়াল হচ্ছে, ওখান থেকে হয়তো বেশ কিছু প্লেয়ারকে আপনারা বিভিন্ন দলে দেখতে পাবেন। সময় মতো লিগ এবং ফুটবল মৌসুম শেষ করতে পারায় বাহবা মিলেছে বাফুফের লিগ কমিটি। আগামী মৌসুমে সেই লক্ষ্য নিয়েই তৈরি হচ্ছে ফুটবল ক্যালেন্ডার। দেশের ফুটবল এখন নতুন সম্ভাবনার পথে। মাঠে যেমন উত্তেজনা, গ্যালারিতেও তেমনই সমর্থকদের গর্জন। ফুটবলের নতুন ভোর যেন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। অর্ণব বাপি, ৭১। পাকিস্তানের 3 সিনিয়র ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান আর শাহিন শাহ আফ্রিদির টি-20 ক্যারিয়ার শেষ, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে দেশটার ক্রিকেট বোর্ড আর তাদের সিলেকশন প্যানেল থেকে। আর এই তথ্য সত্য হলে বলতেই হবে বড় কোনো বাক বদল হতে চলেছে পাকিস্তানের ক্রিকেটে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। সামনে টি-20 ভরা মৌসুম, একের পর এক সিরিজ খেলবে পাকিস্তান। এই যখন অবস্থা, তখন পিসিবির নির্বাচকরা মিলে ওদের 3 সিনিয়র ক্রিকেটার শাহিন আফ্রিদি, বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে ডেকে পাঠালো। বলল 20 ওভারের ফরম্যাট নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, আপাতত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ আর ওয়ানডে নিয়ে ব্যস্ত থাকলেই চলবে। কলটা ছিল মূলত সিলেকশন প্যানেলের, যেখানে আছেন আলিমদার, আকিব জাভেদ, আজহার আলী আর আসাদ শফিক। ওদের সাথে সাই দিয়েছেন হেড কোচ মাইক হেসনও। তাই বোঝা যাচ্ছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য কদিন পরেই যে দল ঘোষণা হতে যাচ্ছে, সেখানে এই 3 ক্রিকেটার থাকছেন না। পিসিবির এক ঘনিষ্ঠ সূত্র এনডিটিভিকে জানিয়েছে, কেবল এই 2 সিরিজ নয়, সিদ্ধান্তটা দীর্ঘমেয়াদী। যদি আগামীতে খুব দরকার পড়ে, তাহলেই কেবল বোর্ড বাবর, রিজওয়ান, শাহিনের কাছে ফিরবে। তেমন পরিস্থিতির তৈরি না হলে আর কখনোই নয়। এর আগে 2 সিরিজে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে 3 সিনিয়রের সবাইকে ড্রপ করা হয়েছে। আর সাবেক অধিনায়ক বাবরকে তো তারও আগে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে আর সাউথ আফ্রিকার বিপক্ষেও টি-20 সিরিজের দলে রাখা হয়নি। অথচ এই জুলাই আগস্টেই বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সফর করবে পাকিস্তান। জুলাইয়ের শেষ সপ্তাহে ক্যারিবিয়ানদের বিপক্ষে 3টা করে ওয়ানডে আর টি-20 খেলবে তারা। এরপরেই বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ, যেটা হয়ে যেতে পারে 5টাও। এরপরের মিশন আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ। এত সব আয়োজন মূলত প্রস্তুতি পর্ব, কারণ সেপ্টেম্বরে প্রস্তাবিত এশিয়া কাপ আর আগামী বছরের গোড়ার দিকে টি-20 বিশ্বকাপ। কিন্তু সেই পরিকল্পনার কোথাও নেই বাবর, রিজওয়ান, শাহিন শাহ। অথচ জাতীয় দলের বাইরে তারা দিব্যি খেলে বেড়াচ্ছেন টি-20। লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দিয়ে কদিন আগে শিরোপাই ঘরে তুললেন। ওদিকে বাবর আজম এ সপ্তাহেই প্রথমবারের মতো খেলবেন বিগ ব্যাশ, মাঠ মাতাবেন সিডনি সিক্সার্সের হয়ে। বাবর সহ আরও কজনের জন্য এরই মধ্যে এনওসিও ইস্যু করেছে পিসিবি। তাই প্রশ্ন উঠতেই পারে, সিনিয়র ক্রিকেটারদের লো পারফরমেন্সের কারণেই ছেড়ে ফেলা হয়েছে ন্যাশনাল ডিউটি থেকে, নাকি পেছনে আছে ভিন্ন কোনো গল্প? খালিদ জামিল, ৭১। একটা দুটো নয়, গুনে গুনে 19টা 6। মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটনের বিপক্ষে এমনই পাগলাটে ব্যাটিং করেছেন কিউই ব্যাটার ফিন অ্যালেন। ভেঙেছেন ক্রিস গেইলের দখলে থাকা টি-20তে এক ইনিংসে 18 ছক্কা মারার রেকর্ড। একই সাথে বনে গেছেন টি-20তে সবচেয়ে দ্রুততম 150 রান করা ব্যাটার। বিস্তারিত থাকছে রান আহমেদের রিপোর্টে।
9 নম্বর ওভারে বল করতে এলেন অজি মিডিয়াম পেসার মিচেল ওয়েন। ক্রিজে ব্যাট করছেন তখন স্যান ফ্রান্সিসকো দলের কিউই ব্যাটার ফিন অ্যালেন। প্রথম বলে কোনো রান না তুললেও ওভারের 2 নম্বর বলে মিড উইকেটের উপর দিয়ে মারলেন বিশাল এক ছক্কা। মিচেলের পরের 2 বলের পরিণতি হলো একই। অ্যালেনের ব্যাটের ছোঁয়ায় বল উড়ে গিয়ে পড়ল বাউন্ডারি লাইনের বাইরে। মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে এই একটা ওভারই যেন ফিন অ্যালেনের পুরো ইনিংস জুড়ে চালানো ব্যাটিং তাণ্ডবের হাইলাইট হয়ে রইল। বলকে সীমানা ছাড়া করার রেসে এদিনে ব্যাটার ভেঙেছেন ইউনিভার্স বস ক্রিস গেলের রেকর্ড, গড়েছেন টি-20 ইতিহাসের সবচেয়ে দ্রুততম 150 রান তোলার রেকর্ড। শুক্রবার ক্যালিফোর্নিয়াতে টস জিতে স্যান ফ্রান্সিসকোকে ব্যাট করতে পাঠায় গ্লেন ম্যাক্সওয়েলের দল ওয়াশিংটন। ম্যাচের শুরু থেকেই যেন ওয়াশিংটন বোলারদের ঘুম হারাম করার পণ করে নামে কোরে অ্যান্ডারসনের দল। প্রথম ওভার থেকেই তাণ্ডব শুরু করে সান ফ্রান্সিসকো দলের কিউই ব্যাটার ফিন অ্যালেন। শুরুতে বেন সিয়ার্সকে 1 ছক্কা 1 চার মেরে প্রথম ওভারেই তুলে ফেলেন 11 রান। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। একাত্তরের সাথেই থাকুন।